হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রেডিট কার্ড ফ্যাক্ট ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্রেডিট কার্ড রিলেটেড কিছু শর্ট টার্মস নিয়ে, যেটা আপনি হয়তো আপনার স্টেটমেন্টে বা অনেক সময় যখন কল সেন্টারে কথা বলেন বা যখন ব্রাঞ্চ ভিজিট করেন তখন ক্রেডিট কার্ড রিলেটেড অনেকগুলো শর্ট টার্মস হয়তো আপনি শুনে থাকবেন বা স্টেটমেন্টে হয়তো আপনি পেয়ে থাকবেন, কিন্তু এই শর্ট টার্মসের হয়তো ফুল মিনিংটা হয়তো অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা করছি। এই শর্ট টার্মস গুলো যদি জানেন, হয়তো কার্ড রিলেটেড অনেক সময় দেখা যাচ্ছে আপনি স্টেটমেন্টে একটা চার্জ এসছে, সো আপনি হয়তো বুঝতে পারছেন না যে চার্জটা কেন বা কিসের জন্য, বা দেখা যাচ্ছে কল সেন্টার যখন কল করছেন আপনাকে একটা শর্ট টার্মস ইউজ করে আপনাকে একটা কথা বলা হচ্ছে যেটা হয়তো আপনি ক্লিয়ার না। সো আজকে এই ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। তো আমি টোটাল চারটা সেগমেন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ক্রেডিট কার্ড, টোটাল কার্ডস রিলেটেড, সেকেন্ড হচ্ছে কিছু ডেট রিলেটেড, থার্ড হচ্ছে স্টেটমেন্ট, এবং কিছু আদার্স গুলো যেগুলো কমনলি আমরা সবাই শুনে থাকি সেই টপিকস গুলো আমি কভার করব। তো চলুন শুরু করি। প্রথম হচ্ছে ক্রেডিট কার্ড, যে আসলে ক্রেডিট কার্ড কি জিনিস। আচ্ছা, ক্রেডিট মানে হচ্ছে লোন, আর কার্ড মানে তো আমরা সবাই জানি, তার মানে হচ্ছে যে কার্ডের মাধ্যমে আমরা লোন নেওয়ার সুবিধা আছে বা লোন নিয়ে থাকি তাকে ক্রেডিট কার্ড বলে। এটা যদি আমি সহজ করে বলি তাহলে ক্রেডিট কার্ড ইজ ওয়ান কাইন্ড অফ রিভলভিং প্লাস্টিক লোন। হ্যাঁ, যে প্লাস্টিকটার মাধ্যমে আপনি চাইলে আপনি লোন নিতে পারবেন এবং সেই লোনটা আপনি আবার পরিশোধ করতে পারবেন, আবার নিতে পারবেন। সো এটা হচ্ছে ক্রেডিট কার্ড। সেকেন্ড, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে বেসিক কার্ড। আমরা অনেক সময় শুনে থাকি যে বেসিক কার্ড হোল্ডার। আসলে বেসিক কার্ড হোল্ডার হচ্ছে অ্যাকচুয়ালি যিনি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, মানে যার নামে কার্ডটা ইস্যু করা হয়েছে এবং যার ডকুমেন্টস গুলা দেওয়া হয়েছে, উনি হচ্ছেন মানে প্রাইমারি যিনি, হ্যাঁ, যে কার্ডের জন্য যিনি প্রাইমারি মানে মেইন টোটাল লায়াবলটা যিনি, তাকে বলা হয় বেসিক কার্ড হোল্ডার। তার মানে যিনি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন এবং কার্ডটা পেয়েছেন উনি হচ্ছেন বেসিক কার্ড হোল্ডার। আর সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডার হচ্ছে মানে আপনি বেসিক কার্ড হোল্ডার, আপনি চাইলে আপনার স্পাউস বা আপনি অন্য যে কোনো কারো নামে আপনি সাপ্লিমেন্টারি কার্ড নিতে পারেন। বাট সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডার কিন্তু যে কোনো ট্রানজাকশন বা কোনো কিছুর জন্য লায়াবল না, টোটাল লায়াবলটা কিন্তু বেসিক কার্ড হোল্ডারই থাকে। সো ম্যাক্সিমাম ব্যাংকে সাপ্লিমেন্টারি কার্ড হয়তো প্রথম কার্ডটার সাথে বেসিক কার্ডের সাথে প্রথম সাপ্লিমেন্টারিটা ফ্রি থাকে, তো সেকেন্ড সাপ্লি অনেক ব্যাংকে হয়তো সেকেন্ড সাপ্লিও ফ্রি থাকে, বাট কার্ড ওয়াইজ সেটা ভ্যারি করে, এক এক ব্যাংকে এক এক কার্ডে এক এক ধরনের ফ্যাসিলিটিস দেয়। বাট সাপ্লিমেন্টারি কার্ড হচ্ছে বেসিক কার্ড হোল্ডার চাইলে যে কোনো কাউকে, তার স্পাউস বা বাবা বা মা বা ভাই বা ফ্রেন্ড, যে কোনো কাউকে সে সাপ্লিমেন্টারি কার্ড দিতে পারে। এটা হচ্ছে সাপ্লিমেন্টারি কার্ড। থার্ড হচ্ছে বিন। আমরা অনেক সময় শুনে থাকি যে এই কার্ডের বিন, যখন কল সেন্টারে কল করে ব্রাঞ্চে গেলে অনেক সময় শুনে থাকি বিন মানে হচ্ছে কার্ডের প্রথম 6টা ডিজিটকে বিন বলা হয়। বিন মানে হচ্ছে ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার, মানে বিনের উপর ডিপেন্ড করে বুঝতে পারি যে কোনটা কোন ব্যাংকের কার্ড। এবং ভিসা মাস্টারের জন্য বিন কিন্তু আলাদা আলাদা। ভিসা কার্ডের বিন অলওয়েজ বাংলাদেশের জন্য 4 দিয়ে শুরু হয়, মাস্টার কার্ডের বিন হচ্ছে 5 দিয়ে শুরু হয়, এবং প্রত্যেকটা ব্যাংকের জন্য আপনার এই বিন গুলো অলওয়েজ আলাদা হবে। যেমন মাস্টার কার্ড, ভিসা কার্ড, জেসিবি বা ডিসকভার বা ইউনিপে, যত ধরনের কার্ড আছে প্রত্যেকটা কার্ডের বিন কোড অলওয়েজ আলাদা হয়। তো প্রথম বিন হচ্ছে 6টা ডিজিটকে ব্যাংকের বিন বলা হয়। ওকে, তারপর হচ্ছে পিন, তো আমরা সবাই জানি যেটা আমাদের সিক্রেট নাম্বার। এটা হচ্ছে পিন মানে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা আপনার গোপন 4 ডিজিটের একটা পিন হয়, যেটা দিয়ে আপনি এটিএম থেকে ক্যাশ উইথড্র করেন অথবা আপনি পজে কেনাকাটার সময় ব্যবহার করেন। ইটস কল্ড পিন। তারপর হচ্ছে ম্যাক্সট্রাইপ কার্ড। আসলে আমাদের টোটাল 3 টাইপের কার্ড আছে। একদম প্রথম যুগের যে কার্ডটা আমরা ইউজ করি সেটা ম্যাক্সট্রাইপ কার্ড। ম্যাক্সট্রাইপ কোনটাকে বলা হয়? আপনার কার্ডের পেছনে যে ব্ল্যাক কালারের যে অংশটা থাকে, মানে আপনি যখন এটিএম থেকে টাকা তোলেন বা আপনি যখন পজে কার্ডটা সোয়াইপ করেন তখন এই ব্ল্যাক রেডটা মানে ম্যাক্সট্রাইপ মানে হচ্ছে চুম্বক, মানে এটার মধ্যে আপনার কার্ডের আপনার সকল ইনফরমেশন গুলো আপনার এখানে থাকে, যেটা আপনি এটিএম থেকে যখন টাকা তোলেন তখন আপনার এই ম্যাগনেটিক স্ট্রিপ যেটা আছে এটাই আপনার কিন্তু টোটালি স্ক্যানিং করে আপনার ট্রানজাকশন গুলো ভেরিফাই করে আপনার ট্রানজাকশনটা সাকসেস হয়। এটাকে বলা হয় ম্যাক্সট্রাইপ কার্ড। এটা হচ্ছে একদম কার্ডের প্রথম যুগ যেটা, সেটা হচ্ছে ম্যাক্সট্রাইপ কার্ড। সেকেন্ডটা হচ্ছে আপনার ইএমবি বা আমরা চিপ বেস কার্ড বলি। প্রত্যেকটা কার্ডের উপর দেখতে পাবেন আপনার একটা চিপ দেওয়া আছে, একটা সিম কার্ডের মতো। এটাকে আমরা ইএমবি বা চিপ কার্ড বলি। ইএমবি মানে হচ্ছে ইউরোপীয় মাস্টার ভিসা, মানে হচ্ছে ভিসা এবং মাস্টার যৌথভাবে এই প্রযুক্তিটা ডেভেলপ করেছে, ঠিক আছে।
ওকে, তারপর হচ্ছে হ্যাঁ ইউরোপীয় মাস্টার এন্ড ভিসা। তা দেন হচ্ছে এটা হচ্ছে নতুন কার্ড, কন্টাক্টলেস কার্ড। বাংলাদেশে অনেকগুলো ব্যাংক কন্টাক্টলেস কার্ড অলরেডি ইস্যু করছে, যেটা হচ্ছে কন্টাক্টলেস কার্ডে আপনার হচ্ছে কার্ড সোয়াইপ বা ডিট করার প্রয়োজন হয়। তার আগে আমি যেটা দেখেছি এটা ম্যাক্স টাইপ কার্ড সোয়াইপ করতে হয়, তারপর হচ্ছে আপনার ইএমবি চিপ কার্ড যেটা সেটা কার্ড ডিপ করে ট্রানজেকশন করতে হয় পিন কোড দিয়ে। বাট আপনার যদি আপনি কন্টাক্টলেস কার্ড ইউজ করেন আপনার এটার জন্য কোনো পিন দিতে হবে না, আপনি শুধুমাত্র কার্ডটা আপনার পজ মেশিনে 4 সেন্টিমিটারের মধ্যে আনলে আপনার ট্রানজেকশনটা সাকসেস হবে। এই শুধুমাত্র কন্টাক্টলেস কার্ডের উপর আমার একটা ডিটেলস একটা ভিডিও করা আছে, এবং আরেকটা ভিডিও আমি অলরেডি করছি, যে কারণ হচ্ছে এখন সবাই হয়তো আমরা ম্যাক্স টাইপ বা চিপ ইউজ করছি, বাট আস্তে আস্তে সব ব্যাংকের কার্ডগুলো কন্টাক্টলেস হয়ে যাবে। সো কিভাবে ট্রানজেকশন করতে পারবেন, সর্বোচ্চ কত লিমিট আছে, ভিডিও ডিসক্রিপশনে আমি লিংকটা দিয়ে দিব। তাহলে যদি আপনি দেখে নেন তাহলে কন্টাক্টলেস কার্ড এবং আদার্স কার্ডগুলো ডিটেলস সম্পর্কে আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন। ওকে, দেন হচ্ছে কার্ডের পেছনে আমরা সব সময় আমরা একটা কোড দেখতে পাই যেটা হচ্ছে সিভিসি বা কোনো কার্ডে সিভিভি বা সিভিভি2 নামে লেখা থাকে। এটা আপনি যখন ই কমার্স ট্রানজেকশন করতে যান তখন এই সিভিভি কোডটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিভিভি কোড যদি আপনি ভুল দেন তাহলে আপনার ট্রানজেকশন সাকসেস হবে না। তো সিভিভি কোডের মিনিংটা কি, সিভিভি প্রথম যেটা হচ্ছে সিভিসি মানে হচ্ছে কার্ড ভেরিফিকেশন কোড, অথবা যদি সিভিভি কার্ড ভেরিফিকেশন ভ্যালু। সিভিভি আর সিভিভি2 দুইটাই সেম, বাট এক এক ব্যাংকের কার্ডে বা মাস্টার কার্ড বা ভিসা কার্ডে এটা আলাদা আলাদা ভাবে নাম থাকতে পারে। যেমন হচ্ছে ভিসা মাস্টারের জন্য সিভিভি কোড 3 ডিজিটের হয়, বাট আপনি যদি আমেরিকান এক্সপ্রেস ইউজ করে থাকেন সেটার সিভিভি কোড হয় 4 ডিজিট, সেটা হচ্ছে কার্ডের ফ্রন্ট পার্টে থাকে আপনার। আর ভিসা মাস্টার এগুলোর জন্য হচ্ছে কার্ডের ব্যাক পার্টে আপনি এই কোডটা পাবেন। ই কমার্স ট্রানজেকশনের ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে। সো আমরা এবার ডেটের কিছু টার্মস নিয়ে কথা বলবো, যে আসলে কোন ডেট কোনটা মিনিং করে। যেমন ইস্যুইং ডেট বা আমরা এমবোস ডেট বলে থাকি, অনেকে আমরা এটা শুনে থাকি যে এমবোস ডেট হচ্ছে যেদিন আপনার কার্ডটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, মানে যেদিন আপনার প্লাস্টিকটা ক্রিয়েট করা হয়েছে, মানে আপনি জীবনে যখন প্রথম কার্ড নিচ্ছেন, যে ব্যাংক থেকে নেন না কেন, প্রথম কার্ড নিয়েছেন, প্রথম যেদিন কার্ডটা এমবোস করা হচ্ছে ইটস কল্ড এমবোস ডেট। হ্যাঁ, ওকে, সেকেন্ড হচ্ছে রিনিউয়াল ডেট বা অ্যানিভার্সারি ডেট। আমরা এই জিনিসটা সবাই, আমরা এটা একটা কমন প্রশ্ন, আমি অনেক গ্রুপে ফেসবুকে অনেক গ্রুপে দেখতে পাচ্ছি সবাই বলছে যে আমার অ্যানুয়াল ফিটা কবে চার্জ হবে, মানে ব্যাংকে কি জান টু জুন বা কবে অ্যানুয়াল ফিটা চার্জ হবে। বা অ্যানুয়াল ফিটা চার্জ হয় কার্ডের রিনিউয়াল ডেট বা অ্যানিভার্সারি ডেট। রিনিউয়াল ডেট হবে আপনার কার্ড যেদিন ইস্যু করা হয়েছে, ইস্যু করার থেকে পরবর্তী 1 বছর। মানে যদি আজকে আপনার 2019 সালে জানুয়ারি 1 তারিখে আপনি কোনো কার্ড নেন, 2020 সালে জানুয়ারির 1 তারিখে হবে আপনার কার্ডের রিনিউয়াল ডেট বা অ্যানিভার্সারি ডেট, এবং এই রিনিউয়াল বা অ্যানিভার্সারি ডেটে আপনার কার্ডে অ্যানুয়াল ফিটা চার্জ হবে, এবং প্রতি বছর সেম ভাবে হবে। এর মাধ্যমে আপনি কার্ড রিপ্লেস করেন বা আপগ্রেড করেন যেটাই হয়, বাট রিনিউয়াল ডেট বা অ্যানিভার্সারি ডেট কখনো নরমালি চেঞ্জ হয় না। ওকে, দেন হচ্ছে এক্সপায়ারি ডেট বা ভ্যালিড ডেট। এটা হচ্ছে আপনি ই কমার্স ট্রানজাকশন করার ক্ষেত্রে আপনার এক্সপায়ারি ডেটটা খুব ইম্পর্টেন্ট। আপনার কার্ড যেদিন এক্সপায়ার্ড হবে, কোনো ব্যাংকে কার্ডে হয়তো 5 বছর পর্যন্ত আপনাকে এক্সপায়ারি ডেট দিচ্ছে, মানে 5 বছর আপনি প্লাস্টিকটা ইউজ করতে পারবেন। কোনো ব্যাংক আপনাকে দিচ্ছে 3 বছর, কোনো যেমন ডেবিট কার্ডে আপনার এক্সপায়ারি ডেট 10 বছর পর্যন্ত থাকে। তো এক্সপায়ারি ডেটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ই কমার্স ট্রানজাকশন করার ক্ষেত্রে আপনার সিবিবি কোডটা, তার আগে আমি বলেছি সিবিবি এবং এক্সপায়ারি ডেট এই দুইটা জিনিসই আপনাকে সঠিকভাবে দিতে হবে। কার্ডে সিবিবি এক্সপায়ারি ডেটটা কোথায় থাকে, আপনার কার্ডের উপরে দুইটা পার্টে। প্রথম পার্টে যে ডেটটা থাকবে সেটা হচ্ছে আপনার ইস্যুইং ডেট, মানে যেদিন আপনার কার্ডটা যেই মাসে ইস্যু করা হয়েছে, এবং সেই ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সপায়ারি ডেট। ঠিক আছে, আপনি কার্ড যখন অ্যাক্টিভ করতে কল সেন্টারে কল করবেন তখন আপনার কাছে এক্সপায়ারি ডেটটা কিন্তু জানতে চায়। ওকে, দেন হচ্ছে আপনার স্টেটমেন্ট বা বিলিং ডেট বা আমরা বিলিং সাইকেল বলে থাকি। যে আসলে স্টেটমেন্ট ডেট বা বিলিং সাইকেলটা কি জিনিস। আপনি যেদিন আপনি ধরুন সারা মাস জুড়ে আপনি টাকাটা খরচ করছেন বা কার্ড থেকে টাকাটা উইথড্র করছেন, আপনার প্রয়োজন আপনি ব্যবহার করছেন, বাট যেদিন ব্যাংক আপনাকে বিলটা পাঠায় বা যেদিন আপনার হিসাবটা ক্লোজ করে, ওই মান্থে যেদিন আপনার হিসাবটা ক্লোজ করে ব্যাংক আপনাকে বিলটা পাঠায়, ইটস কল্ড বিলিং ডেট বা স্টেটমেন্ট ডেট বা বিলিং সাইকেল। মানে যে ডেটে আপনাকে ব্যাংক বিল দিবে, বিল দেওয়ার পরবর্তী যে আপনি এই যে আমি লঙ্কা বাংলার স্টেটমেন্টের একটা স্ন্যাপশট নিয়েছি, এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টেটমেন্ট ডেট লেখা আছে যে 15/5/2020, মানে হচ্ছে যে এই লঙ্কা বাংলার এই কার্ডের স্টেটমেন্ট ডেট হচ্ছে প্রতি মাসের 15 তারিখ। মানে এই যে আমি 14 তারিখ পর্যন্ত যে টাকা খরচ করেছি, মানে গত মাসের আমি 16 তারিখ থেকে এই মাসের 14 তারিখ পর্যন্ত যে টাকা খরচ করেছি, মাসের 15 তারিখে আমার সেই বিলটা আসবে, লাস্ট 29 দিনে আমি যে ট্রানজাকশন করেছি। ওকে,
দেন হচ্ছে ডিউ ডেট বা পেমেন্ট ডেট বা আমরা যেটাই বলি না কেন পেমেন্ট ডিউ ডেট। সো এটা হচ্ছে আপনি স্টেটমেন্ট ডেট হচ্ছে 15 তারিখ, মানে 15 তারিখ ব্যাংক আপনাকে বিল দিয়েছে, এখন বিল দেওয়ার 15 দিন পর, হ্যাঁ, যেমন লঙ্কা বাংলা কার্ডে হচ্ছে আপনাকে ডিউ ডে 15 দিন টাইম দিচ্ছে বিল দেওয়ার পরে, বাট ডাচ বাংলা, ব্র্যাক ব্যাংক, আদার্স যারা আছে তা হয়তো অনেকে আবার 20 দিনও দিচ্ছে। হ্যাঁ, তো যদি 20 দিন হয় তাহলে আপনার পেমেন্ট ডেট হবে পরবর্তী মাসের 5 তারিখ, মানে আপনার বিল যেদিন আপনি দিচ্ছে বিল দেওয়া থেকে পরবর্তী 15 দিন বা 20 দিনের মধ্যে আপনাকে যে টাকাটা দিতে হবে, লাস্ট যে ডেটটা সেটাকে বলা হয় ডিউ ডেট বা পেমেন্ট ডিউ ডেট বা পেমেন্ট ডেট। ঠিক আছে, এটা ক্লিয়ার হচ্ছে না আশা করছি। সেকেন্ড হচ্ছে টোটাল ডিউ বা ফুল ডিউ আমরা যেটা বলে থাকি, আপনি টোটাল কার্ডে যে ট্রানজাকশন করেছেন, টোটাল কার্ডে যে ট্রানজাকশন করেছেন এটা হচ্ছে আপনার কারেন্ট আউটস্ট্যান্ডিং, যেটা কারেন্ট স্টেটমেন্টে যেটা থাকবে কারেন্ট আউটস্ট্যান্ডিং, এটা হচ্ছে টোটাল ডিউ। হ্যাঁ, তো টোটাল ডিউটা আসলে একটু ডিফারেন্স হয় অনেক ক্ষেত্রে, যেমন আপনি যদি কোনো কার্ডে যদি কোনো ইনস্টলমেন্ট করা থাকে বা ইএমআই করা থাকে, তো সেক্ষেত্রে কারেন্ট আউটস্ট্যান্ডিং এ অনেক সময় দেখা যাচ্ছে আপনার এটা বাদ দিয়ে কোনো ব্যাংক দেখায়, কোনো ব্যাংক টোটাল আপনার ইএমআই যেটা পেন্ডিং আছে এখনো পেমেন্ট করেনি ওই পেন্ডিং ইএমআইটা সহই আপনাকে আউটস্ট্যান্ডিংটা দেখাচ্ছে। সো আপনার বাট এটা হচ্ছে আপনি তারপরে একটু ক্লিয়ার হয়ে নেবেন বা জেনে নেবেন যে আপনি লাস্ট মান্থে যা খরচ করেছেন বা প্রিভিয়াস যদি আপনার কোনো আউটস্ট্যান্ডিং ক্যারি ফরওয়ার্ড হয়ে থাকে, তো টোটালটা মিলিয়ে কিন্তু হচ্ছে আপনার টোটাল আউটস্ট্যান্ডিং, এবং মিনিমাম ডিউটা হচ্ছে টোটাল আউটস্ট্যান্ডিং এর 5%। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম ব্যাংকে 5% না, যেমন স্ট্যান্ডার্ড চার্টার আবার 1%। আপনার টোটাল আউটস্ট্যান্ডিং এর 1% হচ্ছে মিনিমাম ডিউ। মিনিমাম ডিউটা কি জিনিস? টোটাল ডিউটা মানে সম্পূর্ণ টাকা যদি আপনি ডিউ ডেটের মধ্যে পরিশোধ করতে না পারেন তাহলে আপনি চাইলে মিনিমাম ডিউটা দিতে পারেন। মিনিমাম ডিউ দিলে আপনার কার্ডে লেট পেমেন্ট ফি চার্জ হবে না, বাট আপনার ইন্টারেস্ট চার্জ হবে। আর টোটাল ডিউটা দিলে আপনার কোনো ধরনের এক্সট্রা কোনো চার্জ হবে না। ঠিক আছে, মিনিমাম ডিউ 5%, বাট অনেক ক্ষেত্রে মিনিমাম ডিউটা কম বেশি হতে পারে। কখন বেশি হবে? যদি আপনার কার্ডে দেখা যাচ্ছে আপনার লিমিটটা আপনি ক্রস করেছেন, তো সেক্ষেত্রে আপনার এক্সট্রা যে অ্যামাউন্টটা বা কার্ডে কোনো ধরনের ফিজ এন্ড চার্জ, আপনার অ্যানুয়াল ফি, এক এক ব্যাংকে এক এক প্রসেস আছে যে ফিজ এন্ড চার্জগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফিজ এন্ড চার্জগুলো ইনক্লুড করে আপনার মিনিমাম ডিউটা দিচ্ছে, মানে 5% এর সাথে। আবার যদি আপনার ইএমআই থাকে, কার্ডে কোনো ইএমআই থাকে বা ইনস্টলমেন্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম টোটাল আউটস্ট্যান্ডিং এর 5% প্লাস আপনার ইএমআই ফুল অ্যামাউন্টটা কিন্তু মিনিমাম ডিউর সাথে যোগ থাকবে। সো সবসময় এটা 5% নাও হতে পারে। ওকে, দেন হচ্ছে আপনার রিওয়ার্ড পয়েন্ট। আপনি রিওয়ার্ড পয়েন্টটা কি জিনিস বা এটা আপনি কি কাজে লাগাতে পারবেন? রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে আপনি যদি কার্ড দিয়ে শুধুমাত্র কেনাকাটা করেন বা কোনো ই কমার্স ট্রানজাকশন করেন, আপনি ফাইন্যান্সিয়াল কোনো ই কমার্স ট্রানজাকশন করলে কিন্তু রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বলতে হচ্ছে বিকাশ ট্রানজাকশন বা আইপে বা ওকে ওয়ালেট মানে বা নেক্সাস পে, মানে যেখান থেকে আপনি টাকাটা ক্যাশ করতে পারেন, ওই ধরনের কোনো অ্যাপসে যদি আপনি ট্রানজাকশন করেন তাহলে কিন্তু রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। শুধুমাত্র আপনি প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে আপনি পজে করেন সেটা অথবা ই কমার্সে করেন, প্রতি এক এক ব্যাংকে এক এক রুলস আছে, প্রতি 50 টাকা খরচে আপনি 1 পয়েন্ট করে পাবেন। এই পয়েন্ট দিয়ে আপনি চাইলে কোনো গিফট ভাউচার নিতে পারবেন ব্যাংক থেকে, অথবা আপনার অ্যানুয়াল ফি আর রিভার্সেলে আপনি রিওয়ার্ড পয়েন্টটা ব্যবহার করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে আপনারা কিন্তু আদার্স কিছু কথা বলো, যেমন পজ। আসলে পজ কি জিনিস? পজ হচ্ছে পয়েন্ট অফ সেল। যদি পজের মিনিংটা বলি, আপনি যে দোকান থেকে কেনাকাটা বা পারচেজ করছেন যে মেশিনটা, এটাকে বলা হচ্ছে পজ মেশিন। যে মেশিনে আপনি কার্ডটা সোয়াইপ বা ডিপ করছেন এটার নামই হচ্ছে পজ মেশিন। তারপর হচ্ছে মার্চেন্ট। আমরা বলি যে কোন কোন মার্চেন্টে আমরা ট্রানজাকশন করতে পারবো বা কোন কোন মার্চেন্টে ডিসকাউন্ট আছে। মার্চেন্ট মানে হচ্ছে সেলার। এই পজ মেশিন যে দোকানে যে দোকানদার রাখছে বা যে দোকানে গিয়ে আমরা ট্রানজাকশন করছি তাকে বলা হয় মার্চেন্ট। মার্চেন্ট মানে হচ্ছে সেলার, মানে যিনি প্রোডাক্ট সেল করছে বা যার কাছে গিয়ে আমি পারচেজ করছি, ইটস কল্ড মার্চেন্ট। ইএমআই। ইএমআই মিনিংটা হচ্ছে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, যে আপনি 0% আপনি যখন কোনো প্রোডাক্ট পারচেজ করছেন বা আপনি ইনস্ট্যান্ট যে ব্যাংক থেকে যে লোনটা নিচ্ছেন বা আপনি ইন্টারেস্ট দিয়ে ইএমআই করছেন কোনো প্রোডাক্ট পারচেজ করে, এটা ইটস কল্ড ইএমআই। ইএমআই মিনিংটা হচ্ছে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, মানে প্রতি মাসে সমপরিমাণ যে টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে, ইটস কল্ড ইএমআই। দেন হচ্ছে এসওসি। এসওসি মানে হচ্ছে শিডিউল অফ চার্জ, মানে কোনো ব্যাংকের টোটাল যে ধরনের চার্জগুলো, মানে এক এক ব্যাংকে ক্রেডিট কার্ড টোটাল কত ধরনের চার্জ আছে, ওভারঅল যে চার্জ শিটটা আছে বা আপনার চার্জে যে চার্টটা আছে, এই চার্টটাকে বলা হয় এসওসি, শিডিউল অফ চার্জ। ওকে, দেন হচ্ছে পুশপুল সার্ভিস। আমরা যেটা বললাম কেন, পুশপুল সার্ভিসটা হচ্ছে আপনার এসএমএস অ্যালার্ট, যেটা আমরা হয়তো মোবাইলে কোনো ট্রানজাকশন করলে এসএমএস পাই, এটা কিন্তু ডিফারেন্স। পুশপুলটা হচ্ছে আপনার ব্যাংক থেকে আপনাকে যে কোনো অফার বা ব্যাংক থেকে যেটা আপনাকে উইলিংলি পাঠানো হয় সেটাকে বলা হয় আপনার পুশফুল সার্ভিস। বাট এসএমএস অ্যালার্ট ফিটা ডিফারেন্স, সেটার জন্য আপনার চার্জ হয়। বাট এই পুশফুল সার্ভিসটা কিন্তু টোটালি ফ্রি, এটা ব্যাংকের এন্ড থেকে দেওয়া হয়, এটার জন্য কোনো চার্জ কাটা হয় না।
দেন হচ্ছে সিআইবি ফি। সিআইবি ফিটা হচ্ছে আপনার ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, আমরা যেটা বলি, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা ডেটা সার্ভার, যেখানে আপনি যখন কোনো ব্যাংকে কার্ড বা লোনের জন্য অ্যাপ্লাই করেন, আপনার এনআইডি যে নাম্বারটা থাকে, প্রত্যেকটা পার্সনের এনআইডি নাম্বারে বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডেটা সার্ভারে এটা প্রত্যেকটা পার্সনের আপনার ইন্ডিভিজুয়াল করে ওনার ডিটেলস থাকে, আপনি কোথায় কখন লোন নিয়েছেন, কোন ব্যাংকে আপনি ডিফল্টার আছেন কিনা। সো এক এক ব্যাংকে হয়তো সিআইবি ফি অনেকে চার্জ করছে, অনেক হয়তো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এখনো সিআইবি ফিটা চার্জ করছে না। বাট সিআইবি মানে হচ্ছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো। এই সিআইবি নামটা আমরা কম বেশি সবাই শুনে থাকি। স্টেটমেন্ট হয়তো দেখে থাকবেন যে আপনার কার্ডে একটা চার্জ হয়েছে, সেটার নাম হচ্ছে এলপিসি। এলপিসি মানে হচ্ছে লেট পেমেন্ট চার্জ, ঠিক আছে, লেট পেমেন্ট চার্জ। দেন হচ্ছে সিপিভি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন নতুন প্রথম কার্ড নিয়েছেন বা লিমিট এনহ্যান্স করছেন, তখন একটা সিপিভি নামে একটা চার্জ করছে। এটা লোনের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়, লোনের ক্ষেত্রে সিপিভি কনফার্ম সবাই চার্জ করে, বাট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এখনো সব ব্যাংক হয়তো চার্জ করছে না। বাট লোনের ক্ষেত্রে আপনি দেখবেন সিপিভি। সিপিভি মানে হচ্ছে কন্টাক্ট পয়েন্ট ভেরিফিকেশন। আপনি যে লোকেশনটায় আছেন, ব্যাংক থেকে একজন ব্যক্তি গিয়ে ফিজিক্যালি আপনাকে ভেরিফাই করে আসবে যে হ্যাঁ আপনি এই অফিসে চাকরি করছেন, হ্যাঁ, বা এখানে আপনার অফিস অ্যাড্রেস, বা এখানে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই যে আপনাকে ফিজিক্যালি গিয়ে যে ভেরিফিকেশন করে আসছে, সেটার জন্য ব্যাংক একটা চার্জ নেয়। সো এটাকে বলা হয় সিপিভি চার্জ বলা হয়, বা এটার মিনিংটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট ভেরিফিকেশন। শিল্ড, অনেক সময় আমরা স্টেটমেন্টে দেখতে পাবো যে শিল্ড নামে একটা বিল আছে। সো শিল্ডের সাথে এক এক ব্যাংকের এক একটা, যেমন সিটি ব্যাংকের সিটি শিল্ড, ব্র্যাক ব্যাংকের ক্রেডিট শিল্ড, এক এক ব্যাংকে একটা শিল্ড। শিল্ড মানে হচ্ছে ইন্স্যুরেন্স। আপনার যে কার্ডটা আপনি নিয়েছেন, কার্ডে যে বিল আছে, বিলের হচ্ছে প্রতি মাসে যে কারেন্ট বিলটা থাকে, বিলের উপরে 0.35% করে আপনি ক্রেডিট শিল্ড চার্জ করে। এটা হচ্ছে আপনার কার্ডে ইন্স্যুরেন্স বেনিফিট। আপনি ইনকেস আপনি অ্যাক্সিডেন্টাল পারপাস যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনার কার্ডের আউটস্ট্যান্ডিংটা ব্যাংক কভার করে নেবে, এবং আপনার ফ্যামিলি এটা থেকে একটা ফ্যাসিলিটিস পাবে। আপনি চাইলে ক্রেডিট শিল্ডটা আপনি বন্ধ করে নিতে পারেন। সো শিল্ড মানে হচ্ছে আপনার যদি কোনো স্টেটমেন্টে কখনো পেয়ে থাকেন শিল্ড, কনফার্ম যে শিল্ড মানে আপনার কার্ডে কোনো ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস অ্যাক্টিভেট আছে। আপনি চাইলে কল সেন্টারে কল করে এই শিল্ড ফ্যাসিলিটিটা বন্ধ করেও নিতে পারবেন। দেন হচ্ছে আরেকটা ফিজ হয়তো অনেক ব্যাংক করছে, অনেক ব্যাংক করছে না, আপনি হয়তো পেতে পারেন, যেটা এসআই ফি। এসআই মানে হচ্ছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। আপনি যখন অটো পে বা অটো ডেবিট আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকাটা কেটে নেওয়ার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছেন, ইন কেস কোনো পেমেন্ট ডেটে যদি আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবল ব্যালেন্স না থাকে, ব্যাংক আপনার কার্ডে মিনিমাম বা ফুল ডিউ যদি কেটে নিতে না পারে, তখন একটা এই চার্জটা করে, এটার নাম হচ্ছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ফি। দেন হচ্ছে এলই বা সিএলআই বা সিএলই, যেটাই বলি না কেন, যখন আমরা কার্ডের লিমিটটা এনহ্যান্স করি, এলই কোনো ব্যাংক হয়তো বলছে এলই মানে হচ্ছে লিমিট এনহ্যান্সমেন্ট, কোনো ব্যাংক বলছে সিএলআই মানে হচ্ছে ক্রেডিট লিমিট ইনক্রিজ, আবার কোনো ব্যাংক বলছে সিএলই মানে হচ্ছে ক্রেডিট লিমিট এনহ্যান্স। আপনি যখন কোনো ব্যাংকের লিমিটটা ক্রেডিট কার্ডের লিমিটটা বাড়ানোর জন্য অ্যাপ্লাই করছেন, তখন এই ওয়ার্ডগুলো আপনার ইউজ করা হয়। আরেকটা অপশন হচ্ছে বিটি। বিটি মানে বলছেন যে কোনো ব্যাংকে বিটি ফি। বিটি মানে হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। আচ্ছা, ব্যালেন্স ট্রান্সফার সম্পর্কে কিন্তু মানুষের এই আইডিয়াটা এখন ক্লিয়ার না যে আসলে ব্যালেন্স ট্রান্সফারটা কি জিনিস। ব্যালেন্স ট্রান্সফারটা অনেক হয়তো মনে করে যে আমি ক্রেডিট কার্ড থেকে টাকা নিলাম বা টাকা ট্রান্সফার করলাম, ইটস কল্ড ব্যালেন্স ট্রান্সফার। নট, ব্যাংক এটাকে ব্যালেন্স ট্রান্সফার হিসাবে আপনি কাউন্ট করেন। ব্যালেন্স ট্রান্সফার হচ্ছে, ধরুন আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ডে একটা ক্রেডিট কার্ড আছে, হ্যাঁ, আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ড তো অনেকদিন থেকে ব্যবহার করছেন, আপনার 50,000 টাকা আউটস্ট্যান্ডিং আছে। তো আপনি নতুন আরেকটা, সাপোজ আপনি ইভিএল থেকে একটা ক্রেডিট কার্ড নিয়েছেন, হ্যাঁ, তো বাট আপনি চাচ্ছেন যে আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ডটা ক্লোজ করে দিবেন, বাট আপনার কাছে এই মুহূর্তে 50,000 টাকা আউটস্ট্যান্ডিং নেই, যেটা পেমেন্ট করে আপনি কার্ডটা ক্লোজ করতে পারেন, হ্যাঁ, বা বন্ধ করতে পারেন। তখন আপনি কি করতে পারেন, স্ট্যান্ডার্ড চার্টার্ডের যে ক্রেডিট কার্ডের 50,000 টাকা আউটস্ট্যান্ডিং আছে, এই আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট আপনি ইভিএল থেকে যে নতুন কার্ডটা নিয়েছেন 1 লাখ টাকা লিমিটের, আপনি চাইলে ওই 50,000 টাকা আপনার ক্রেডিট কার্ড আপনার ইভিএল এর কার্ডে আপনার অ্যামাউন্টটা ট্রান্সফার করে নিতে পারেন। আপনি অ্যাপ্লাই করলে ব্যাংক কি করবে, ইভিএল আপনার হয়ে 50,000 টাকা স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করে ওই কার্ডটা আপনার বন্ধ করে দেবে। তো আপনার এই ইভিএল এর কার্ডে 50,000 টাকা আউটস্ট্যান্ডিং হয়ে যাবে, মানে আপনার স্ট্যান্ডার্ড চার্টারটা ক্লোজ। ইটস কল বিটি, ব্যালেন্স ট্রান্সফার। ঠিক আছে, এটার জন্য আপনার একটা ব্যালেন্স ট্রান্সফার ফি আছে। সেম ভাবে আপনি যদি তার আগে যে ব্যাংকে আপনি ইন্টারেস্ট কন্টিনিউ করেছেন, ঠিক এখানেও আপনি যদি ফুল পেমেন্টটা করে দিতে পারেন, ইন্টারেস্ট হবে না। যদি আপনি মিনিমাম ডিউ করে প্রতি মাসে কন্টিনিউ করেন, তাহলে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। কার্ড ক্লোজ করার আগে অনেক ব্যাংক প্রি ক্লোজার ফি চার্জ করে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধুমাত্র যদি সিকিউরড ক্রেডিট কার্ড হয়, সেক্ষেত্রে প্রি ক্লোজার ফিটা অনেক ব্যাংক দিচ্ছে, অনেক ব্যাংক নিচ্ছে না। বাট প্রি ক্লোজার ফিটা হচ্ছে আপনি কোনো কার্ড যদি বন্ধ করতে চান, ক্রেডিট কার্ড ইউজ করার পরে আপনি বন্ধ করতে গেলে এটার জন্য একটা চার্জ দিতে হয়। যেমন আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংকে ক্রেডিট কার্ডে প্রি ক্লোজার ফি 1,000 টাকা, ব্র্যাক ব্যাংকে আছে প্রি ক্লোজার ফি 500 টাকা,
আদার্স আরো অনেক ব্যাংকই থাকতে পারে। সো অবশ্যই ক্লোজ করার আগে যদি আপনাকে বলা হয় স্যার আপনার কিন্তু কার্ড বন্ধ করতে হলে প্রি ক্লোজার ফি দিতে হবে, তখন বুঝবেন প্রি ক্লোজার ফি মানে হচ্ছে আপনার কার্ড বন্ধ করার জন্য যে এক্সট্রা ফিটা। এনওসি, এনওসিটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এনওসি মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। আপনি কার্ড যখন ক্লোজ করবেন ডেফিনেটলি চেষ্টা করবেন কার্ডের ক্লোজ হওয়ার পরে ব্যাংক থেকে একটা এনওসি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে রাখার জন্য। কারণ হচ্ছে এটা আপনার ভবিষ্যতে কাজে আসবে। যদি আপনি কখনো কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার যদি কখনো সিআইবি তে আপনার কোনো প্রবলেম হয় তখন আপনার এনওসিটা কাজে আসবে। সো এই এনওসিটা আপনি নিয়ে রাখবেন। সো এই ছিল আমার টোটাল শর্ট টার্মস গুলো। সো যদি কোনোটা মিস হয়ে যায়, যদি আপনাদের কোনোটা মাথায় থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো সেটার অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি কেউ নতুন ক্রেডিট কার্ড নিতে চান, আমার ডিসক্রিপশন লিংক থাকবে নতুন ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করার জন্য, আপনি এখান থেকে নতুন ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং ফ্রেন্ডস এবং পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।